হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026-এর গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে। যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে দ্বিতীয় ক্লাস, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, ইস্ট কোস্ট ইকোনমিক করিডোর দ্বারা প্রথম পর্বে ভারতের কোন দুটো শহরকে যোগ করা হয়েছে? ঠিক আছে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বিশাখাপত্তনম ও চেন্নাই। 2017 সালে ফেব্রুয়ারিতে ভারত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 800 কিমি দীর্ঘ বিশাখাপত্তনম চেন্নাই শিল্প করিডোর নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আর্থিক পরিমাণ কত ছিল? $375 মিলিয়ন। এটি 2500 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট পূর্ব উপকূল অর্থনৈতিক করিডোরের কিন্তু প্রথম পর্যায়। দেখো, দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় এই যে কাব্যটি কে রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, মালাধর বসু। ভগবত পুরাণের দশম এবং একাদশ অধ্যায়ে অনুবাদ করে শ্রীকৃষ্ণ বিজয় বইটি কিন্তু রচনা করেছিলেন। বাংলায় বর্ণনামূলক কবিতার এটাই হলো প্রথম নিদর্শন। তিনি ভগবত পুরাণ ও রামায়ণ দুটি কিন্তু সংস্কৃত গ্রন্থকে বাংলায় হচ্ছে অনুবাদ করেছিলেন। চলো দেখি 3 নম্বর প্রশ্ন। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, স্টাফ সিলেকশন কমিশন। 280 নম্বর ধারা অনুযায়ী ফাইন্যান্স কমিশন। আর 315 থেকে 323 নম্বর ধারা অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি। ওকে। এবং 324 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশন অর্থাৎ ইসি, ইলেকশনার ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক হচ্ছে প্রতিষ্ঠান। ঠিক আছে? তাহলে ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আর ইলেকশন কমিশন হচ্ছে এগুলো কি? এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, যেটা এসএসসি, এটা হচ্ছে সরকারের অধীনস্থ একটি সংস্থা যা সরকারি কর্মচারীদের নিয়োগ করে এবং পার্সোনাল ও ট্রেনিং দপ্তরের অধীনে এটি একটি সংস্থা। চলো, যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করে তাদের কি পদার্থ বলে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে, তড়িৎ পরিবাহী পদার্থ বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করে তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে। যেমন কি? যেমন সোনা, রূপা, লোহা, গ্রাফাইট, গ্যাস কার্বন প্রভৃতি। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে কি বলে? বলো। সঠিক উত্তর কি হবে? তড়িতের অপরিবাহী। তাহলে জেনে নিলাম, দুটো জিনিস জেনে নিলাম। তার উদাহরণ কি হবে? কাঠ, কাঁচ, রাবার, ঠিক আছে, এবোনাইট প্রভৃতি। সিজিএস পদ্ধতিতে বেগের একক হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, উপরের সবকটি। ঠিক আছে? হুম। কারণ দ্রুতি ও বেগের একক কিন্তু একই হয়। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে? সেন্টিমিটার পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে কিন্তু একক হচ্ছে ফুট পার সেকেন্ড, এগুলো সব -1। এবং এসআই এবং এমকেএস পদ্ধতিতে হচ্ছে একক হচ্ছে মিটার পার হচ্ছে সেকেন্ড। যখন আমরা লিখি ধরো মিটার পার সেকেন্ড মানে কি? মিটার ডিভাইডেড বাই হচ্ছে সেকেন্ড। এটাকে যখন উপরে গুণ আকারে বসাই আমরা আমরা ইউনিট এবং একক মানে একক এবং পরিমাপ ক্লাসে কিন্তু এগুলো ডিটেলসে আলোচনা করেছি। তখন কি করি আমরা? উপরে গুণ আকারে বসানোর সময় যেহেতু এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আমি করি -1। ঠিক আছে? ভাগটাকে যখন গুণ আকারে বসাই তখন উপরে মাইনাস নিয়ে আসি। এবার পাওয়ার যত থাকবে সেই পাওয়ার অনুযায়ী আমরা উপরে বসাবো। এখানে কিছু নেই মানে -1 বসবে। ওকে? বুঝতে পেরেছ? চলো দেখো ৭ নম্বর প্রশ্ন। একটি নিউট্রন কণা একটি ইলেকট্রন কণার তুলনায় কত গুণ ভারী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 1839 গুণ কিন্তু ভারী। প্রোটন কণা একটি ইলেকট্রন কণার তুলনায় কিন্তু 1837 গুণ ভারী। ওকে। কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন বি 1980 সালে। ভারত সরকার 1980 সালে পিভি মন্ডলের নেতৃত্বে অনগ্রসর শ্রেণী প্রশ্নে একটি কমিশন কিন্তু গঠন করেছিল, যা মন্ডল কমিশন নামে কিন্তু পরিচিত। বর্ণ ও জাতির ভিত্তিতে ক্রমস্তর ক্রমস্তর সেটা বিন্যাস ভারতীয় সমাজে শোষিত এবং অবহেলিত শ্রেণীর জন্য কিন্তু চাকরিতে সমান মানে যে আসন সংরক্ষণ তার কথা কিন্তু এই কমিশনে কিন্তু সুপারিশ করা হয়। এই কমিশনের মতে তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর জাতির জন্য 50% সংরক্ষণে কিন্তু বেশি হবে না, একথা কিন্তু বলা হয়েছিল। কমিশন আদিবাসী এবং হরিজনদের জন্য 22.5% এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য কিন্তু 27% আসন সংরক্ষণের কথা কিন্তু বলেছিল। দেখো পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি মুম্বাই। 1934 খ্রিস্টাব্দে বোম্বাইতে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এই দলটি কিন্তু গড়ে উঠেছিল। এই দল গঠনে আচার্য নরেন দেব, জয়প্রকাশ নারায়ণ প্রমুখরা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা নিয়েছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী দলের কর্মসূচির মধ্যে ছিল কংগ্রেসের অভ্যন্তরীণ বামপন্থী শক্তিকে কিন্তু সুসংগত করা এবং ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন বিখ্যাত মহিলা হলেন কে? মাতঙ্গিনী হাজরা, সুচেতা কৃপানেলি আর অরুণা আসফ আলী প্রমুখ। মেদিনীপুরের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মিছিলে পুরোভাগে পুরোভাগে থেকে ব্রিটিশদের গুলির আঘাতে কিন্তু তার মৃত্যু হয়েছিল। ইতিহাসের এক করুণ অধ্যায় ছিল এটা। উষা মেহতা কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন। অরুণা আসফ আলী এবং সুচেতা কৃপানেলি নারীদের সংগঠিত করার কাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখে নিই এক নজরে ভারত ছাড়ো আন্দোলন। আন্দোলনের সূচনা কবে হয়েছিল? 1942 সালের 9 আগস্ট। প্রস্তাব কবে গ্রহণ করা হয়েছিল? 1942 সালে 14ই জুলাই। এবং প্রস্তাব অনুমোদন হয়েছিল কবে? 1942 সালে 8ই আগস্ট কংগ্রেসের অধিবেশনে। ঠিক আছে? এই যে আন্দোলন এর অন্যান্য নাম কি আর কি নামে পরিচিত? একটা হচ্ছে 42-এর আন্দোলন আর একটা আগস্ট আন্দোলন। মানে এই ভারত ছাড়ো আন্দোলনকে আমরা আগস্ট আন্দোলন কিন্তু বলি, কারণ আগস্ট মাসে হয়েছিল। জাতীয় সরকার গঠন গঠন নেতৃবৃন্দ কি হয়েছিল? তমলুক, বালিয়া এবং সাঁতরায় কি জাতীয় সরকার গঠিত হয়েছিল। নেতৃবৃন্দ কারা ছিল? জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী, সতীশ সামন্ত এবং অজয় মুখোপাধ্যায়। চলো দেখে নিই পরের প্রশ্ন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে হর্ষবর্ধন। বিখ্যাত চীনা পরিব্রাজক বৌদ্ধ পণ্ডিত হিয়াংসাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন স্থলপথে। তিনি এসেছিলেন মূলত ভ্রমণের উদ্দেশ্যে। 630 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 বছর তিনি কিন্তু ভারতবর্ষে ছিলেন। চীনা ভাষায় তিনি লিখেছিলেন কি সিইউকি, একটি বিখ্যাত গ্রন্থ যেটা ছিল তার কি ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থ। এই গ্রন্থে ভারতের বিভিন্ন অবস্থান ও প্রতিষ্ঠান সম্বন্ধে তিনি যে বিবরণ লিখে গেছেন তা প্রাচীন ভারতের ইতিহাসের এক কিন্তু মূল্যবান উপাদান হয়ে আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এবং তাৎপর্যপূর্ণ। এবারে আমরা জেনে নেই যে বিভিন্ন পর্যটকগণ তাদের যে ভারতে আগমন এই নিয়ে আমরা একটা ক্লাস করিয়েছি, তোমরা ইতিহাসের প্লে লিস্টে কিন্তু গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। কার আমলে কে এসেছিল? ঠিক আছে? কোন পর্যটক এসেছিল? প্রথম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার সময় কে এসেছিল? ফাইহেন। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য তার সময় এসেছিল কে? মেগাস্তিনিস। জাহাঙ্গীর তার সময় এসেছিল কে? হকিংস ক্যাপ্টেন হকিংস এবং টমাস রো। তারপরে ঔরঙ্গজেব তার সময় এসেছিল কে? মানুচি। কৃষ্ণদেব রায় তার সময় এসেছিল কে? নিকোলো কন্টি। মোহাম্মদ বিন তুগলক তার সময় এসেছিল কে? ইবন বতুতা। শাহজাহানের সময় কে এসেছিলেন? বার্নিয়ে এবং তেভানিয়ে। দ্বিতীয় দেবরায় তার সময় এসেছিল কে? আব্দুর রাজ্জাক। ওকে, এগুলো জেনে রাখা ভালো, কারণ পরীক্ষায় নানা ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আর পরীক্ষায় আসে প্রশ্নগুলো। কে জহর ব্রত পালন করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে রানী পদ্মিনী। মেবারের সম্রাট রানা রতন সিং এর স্ত্রী ছিলেন রানী পদ্মিনী। অপরূপ সুন্দরী তিনি ছিলেন। এই রূপসী পদ্মিনীকে পাওয়ার জন্য আলাউদ্দিন খলজি তৎকালীন মেবারের রাজধানী চিতর কিন্তু অভিযান করেছিলেন। এবং কিন্তু পদ্মিনী কি হয়েছিল?
নিজের সতীত্ব এবং রাজপুত মর্যাদা রক্ষা করার জন্য তিনি জহর ব্রত পালন করেছিলেন এবং নিজেকে আত্মবিসর্জন তিনি দিয়ে দেন। কিন্তু এই ঘটনা যে সত্য কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। কারণ এই ঘটনার পক্ষে এইরূপ কোনো সঠিক কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। যদিও এই ঘটনা হচ্ছে পদ্মিনীর উপাখ্যান নামে পরিচিত। মিলিন্দ পঞ্চহ, ঠিক আছে? মিলিন্দ পানহর, এটি একটি কি বলো? বা কোথাও মিলিন্দ পঞ্চহ বলা হয়। সঠিক উত্তর কি হবে? অপশন বি বৌদ্ধ গ্রন্থ। মূলত এটি ভারতীয় বৌদ্ধ গ্রন্থ। এই গ্রন্থ থেকে ইন্দো গ্রিক শাসকদের অন্যতম বেনান্দার বা মিনান্দার সম্পর্কে কিন্তু জানা যায়। ভারতীয় বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ, গণহ, মিলিন্দ ও মিন্দার ছিলেন অভিন্ন। মিলিন্দ পন্হ অনুসারে হচ্ছে আলাসান্দার দ্বীপের অন্তর্গত কালাসাইয়ে হচ্ছে মিনান্দারের জন্মস্থান। এই আলাসান্দা, ঠিক আছে, যে ভারতীয় কক্সাসের দক্ষিণ আলেকজান্ডারে প্রতিষ্ঠিত আলেকজান্দ্রিয়ায়, তাতে বিশেষ কোনো কিন্তু সন্দেহ নেই। ওকে, এই পালিগ্রন্থ অনুসারে গৌতম বুদ্ধের যে মানে পরিনির্বাণের 500 বছর পরে তার কিন্তু জন্ম হয়। কিন্তু মিলিন্দ পানহর বিবরণে মুদ্রার সমর্থন কিন্তু পাওয়া যায় না। যাই হোক, মিন্দাহার বা মিনান্দার, ঠিক আছে, সম্পর্কিত যাবতীয় তথ্যের অধিকাংশই কিন্তু মিলিন্দ পনহর উপর কিন্তু নির্ভর করে গৃহীত। এই মিলিন্দ পনহ থেকে আরও কিন্তু জানা যায় যে এই মিনান্দারের একটি মন্ত্রী পরিষদ কিন্তু ছিল। ঐতিহাসিক বিচারে হচ্ছে মিলিন্দ পনহর বিবরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভায় অন্যতম ছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগের সকল উল্লেখযোগ্য কবি, নাট্যকার, দার্শনিক ও পণ্ডিতদের মধ্যে কালিদাস ছিলেন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদিও তার জন্মকাল ও জীবনকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু বিতর্ক আছে। যদিও অধিকাংশ পণ্ডিতদের মতে কালিদাস গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার অন্যতম ছিলেন। এই কিংবদন্তি নাট্যকার, কবি, তার উদ্দেশ্যে তিনটি মহাকাব্য কিন্তু মানে তিনি ছিলেন কি একজন কিংবদন্তি নাট্যকার, ঠিক আছে? তার উদ্দেশ্যে হচ্ছে তিনটি মহাকাব্য তিনি রচনা করেছিলেন। এগুলোর মধ্যে কি রঘুবংশম, কুমার সম্ভব, মেঘদূতম এবং তার ঋতু সংহার হলো হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র হচ্ছে কাব্যগ্রন্থ। এবং তার নাটকগুলোর নাম কি ছিল? অভিজ্ঞান শকুন্তলম, মান বিকাগ্নিনম মিত্রম এবং বিক্রমাবর্ষী। দেখো পরের প্রশ্ন, তবকত ই নাসিরি এই গ্রন্থটি কে লিখেছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজ ছিলেন কি সুলতানি যুগের তথা মধ্যযুগের জগৎ বিখ্যাত একজন স্বনামধন্য ঐতিহাসিক। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে হচ্ছে কি তিব্বতী নাসিরি ছিল হচ্ছে তিব্বতী নাসিরি এবং তার এই গ্রন্থে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে কিন্তু রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি বিষয়ের উপর কিন্তু লিপিবদ্ধ করেছেন তিনি, ঠিক আছে? দেখো কিছু গ্রন্থ এবং তাদের রচনাকার এই সম্বন্ধে আমরা একটু জেনে নিই। প্রথম হচ্ছে কথা সরিৎসাগর বা কথামালা কার লেখা? সোমদেব ভট্ট। গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের। ফুক ও কি কার লেখা? হচ্ছে ফাইহেনের। এরও সামনে ফ রয়েছে, এরও সামনে কিন্তু ফ রয়েছে, এইভাবে মনে রাখবে। দায়ভাগ কার লেখা? জিমুত বাহন। কুমার কুমার পালচরিত কার লেখা? হেমচন্দ্রের। সিইউকি কার লেখা? হচ্ছে হিউয়েন সাংয়ের। জিওগ্রাফি কার লেখা? টলেমি। ন্যাচারাল হিস্টোরিয়া কার লেখা? প্লিনির। দশকুমার চরিত কার লেখা? দণ্ডিন। তারপরে ন্যায় কন্দলী কার লেখা? শ্রীধর ভট্ট। সিএন হানসু কার লেখা? পানকু। রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা। এরও শেষে স রয়েছে, এর শেষে কিন্তু স রয়েছে। প্রবন্ধ চিন্তামণি কার লেখা? মেরুতুঙ্গের লেখা। কামসূত্র কার লেখা? বাদশায়নের লেখা। চলো দেখি পরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলতো? হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথ দিয়ে তারা করতো বলো? সঠিক উত্তর কি হবে? অপশানে জলপথ। হরপ্পা সভ্যতার নগর সংস্কৃতির বিকাশ, শ্রীবৃদ্ধির জন্য সমুদ্র বাণিজ্যে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের ছিল। সমুদ্রের সঙ্গে হরপ্পাবাসীর একটি সুনিবিড় সম্পর্ক ছিল। দেখা যায় নৌকা, মাঝি, মাস্কুল, নগর এবং জাহাজের ছবি কিন্তু সেখানে আছে। ঐতিহাসিক ডক্টর ম্যাকে এর মতে সিন্ধুবাসী সমুদ্রপথে কিন্তু মিশর, সুমের মহাদেশের বিশেষ কিন্তু যোগাযোগ কিন্তু তারা রাখতো এবং ব্যবসা বাণিজ্য তারা করতো।
এছাড়া সামুদ্রিক বাণিজ্যে যে তারা করতো তার যে প্রমাণ পাওয়া যায় লোথালের ধ্বংসাবশেষ থেকে। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর এবং পোতাশ্রয়। বুদ্ধদেব দুঃখের উৎস এবং তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ তিনি দিয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 4টি। বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য ছিল কি? দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা। বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য 4টি কিন্তু মহান সত্য বা 4 নোবেল ট্রুথস তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। যেগুলি কি নামে পরিচিত? আর্য সত্য নামে পরিচিত। পরীক্ষায় আসে। এই 4টি সত্য কি, কি? পৃথিবী দুঃখময়। মানুষের আকাঙ্ক্ষা ও কামনা বাসনা থেকেই কিন্তু সৃষ্টি হয় কিন্তু এই দুঃখ। এবং আকাঙ্ক্ষা এবং কামনা বাসনাকে নিবৃত্ত করতে পারলেই কিন্তু মুক্তি লাভ কিন্তু সম্ভব। এবং মুক্তি পেতে গেলে একটি নির্দিষ্ট পথ কিন্তু অনুসরণ করতে হয়। বুঝতে পেরেছো? গৌতম বুদ্ধের জীবনের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার প্রতীকগুলো আমরা জেনে নেব। পরীক্ষায় আসে মাঝে, মাঝে। ঠিক আছে? প্রথম জন্ম। জন্মকে কি প্রতীকে চিহ্নিত করায়? পদ্ম এবং ষাঁড়। মহাবীর নিষ্ক্রমণ। সেটা কি দিয়ে চিহ্নিত করায়? ঘোড়া। নির্বাণ লাভ, বোধিবৃক্ষ। প্রথম ধর্মপ্রচার, ধর্মচক্র। মহাপরিনির্বাণ বা মৃত্যু, সেটা কি? স্তূপ। ঠিক আছে? বায়ুমণ্ডলে কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও কিন্তু বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজোন স্তর কিন্তু থাকে। এই জন্য একে ওজোনোস্ফিয়ার কিন্তু বলা হয়। আনুমানিক 90% ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু থাকে। এই অঞ্চলটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতায় 10 থেকে 18 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু অবস্থান করে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের কিন্তু অবস্থান একটু আমরা জেনে নেব। প্রথম হচ্ছে কি? স্ট্রপোস্ফিয়ার। পৃথিবীর ঠিক উপরিতল হতে 18 কিমি উচ্চতায় কিন্তু 18 কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু এর বিস্তৃতি। যত উঁচুতে ওঠা যায় এই স্তরের বায়ুর তাপমাত্রা ততই কিন্তু হ্রাস পায়। বুঝতে পেরেছো? যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1000 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হচ্ছে কি তাপমাত্রা কিন্তু কমতে থাকে। এই স্তরে ঝড়ঝঞ্ঝা, মেঘ প্রভৃতি দুর্যোগ কিন্তু সৃষ্টি হয়। এবার ট্রপোপজটা কি? এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝখানে যে সীমানা সেটাই হচ্ছে কি? ট্রপোপজ। এবারে আমরা কি জানবো? স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর উপরিভাগ হতে 18 কিমি উচ্চতার পর থেকেই কিন্তু 50 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর হচ্ছে কি? বিস্তার। এই স্তরের বায়ু যে উষ্ণতা ক্রমশ কিন্তু বাড়তে থাকে। এই স্তরে বায়ুতে কোনো জলীয় বাষ্প কিন্তু থাকে না। তাই একে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। কাকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। এবং এই স্তরের মধ্যে কিন্তু ওজোন স্তর কিন্তু অবস্থান করে। তাই একে কি বলা হয়? ওজোনোস্ফিয়ার কিন্তু বলা হয় অনেক সময়। এবার স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটো থেকে এসেছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজটা কি? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর যে তারপরে কি রয়েছে? মেসোস্ফিয়ার। এর মধ্যবর্তী যে সীমানা সেটাই হচ্ছে কি? স্ট্র্যাটোপজ। এবারে আমরা কি জানবো? হচ্ছে মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠের উপরিতলের 50 কিমির পর থেকে 80 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর অবস্থান করে। এই স্তরে পুনরায় তাপমাত্রা হ্রাস পায় এবং সর্বোচ্চ অংশে তাপমাত্রা 100 ডিগ্রি গিয়ে মানে 100 ডিগ্রিতে গিয়ে কিন্তু পৌঁছায়। ঠিক আছে? মেসোপজ, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানা হচ্ছে নির্দেশ করে। কারণ মেসোস্ফিয়ার পরে কি রয়েছে? আয়নোস্ফিয়ার। ওকে? আয়নোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানবো। এই স্তর মেসোপজের উপরে 500 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই স্তরের মধ্যে আয়নীভূত কিন্তু গ্যাস রয়েছে। এই গ্যাস উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে এবং এই স্তর বেতার সংযোগে কিন্তু সাহায্য করে। কোনটা? আয়নোস্ফিয়ার। পরীক্ষায় আসে প্রশ্ন। এবং এই স্তর থেকে কিন্তু মেরু জ্যোতির হচ্ছে সৃষ্টি হয়। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে আমরা কিন্তু থার্মোস্ফিয়ার বলি। ঠিক আছে? এই স্তরে হচ্ছে বায়ুর উষ্ণতা কত থাকে? 12,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে প্রায় 750 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর বিস্তৃত। এই স্তরে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের কিন্তু প্রাধান্য দেখা যায় এবং এই স্তরে উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। লাস্ট হচ্ছে কি? ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত 10,000 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর বিস্তৃত। ঠিক আছে? এগুলো পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু নানান ধরনের প্রশ্ন আসে। এটা জেনে রাখা কিন্তু খুব জরুরি। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানলাম বায়ুমণ্ডল সম্বন্ধে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো সম্বন্ধে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন বি নর্মদা। সর্দার সরোবর বাঁধ গুজরাটে নর্মদা নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে ৪ ভারতীয় রাজ্য রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ কিন্তু তারা পেয়ে উপকৃত হয়। ২০১৭ সালে ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বাঁধটি উদ্বোধন করেছিলেন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ ভারত এবং চীন। ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারক একটি রেখা হলো কি এই ম্যাকমোহন লাইন। ১৯১৪ সালে ব্রিটিশ ও তিব্বতের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল তার দ্বারা কিন্তু এই সীমান্ত স্থির হয়েছিল। ব্রিটিশ সরকার যে তৎকালীন বিদেশ সচিব ছিলেন স্যার হেনরি ম্যাকমোহন এই সীমানা কিন্তু স্থির করেছিলেন বলে তার নাম অনুসারে কিন্তু এই দুই দেশের সীমানার এমন কিন্তু নামকরণ করা হয়েছে। ঠিক আছে? কিন্তু যদিও এই ম্যাকমোহন লাইনের যে সব অঞ্চল সেটাকে সীমা হিসেবে কিন্তু মানতে কিন্তু চীন কিন্তু নারাজ। দেখো কিছু আমরা সীমানা আমরা জেনে নেব যেগুলো পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে? কিছু দেশীয় কিছু বিদেশি দুটোই আমরা জানবো। প্রথম হচ্ছে কি র্যাডক্লিফ লাইন কোথায় রয়েছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে কিন্তু এই লাইনটার নামকরণ হয়েছিল। ম্যাকমোহন লাইন যেটা আমরা পড়লাম ভারত এবং চীনের মধ্যে ১১২০ কিমি লম্বা এবং ১৯৬২ সালে কিন্তু এটা অঙ্কিত হয়েছিল। তারপরে সমবেব্র হচ্ছে চ্যানেল কোথায় রয়েছে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। গ্রেট চ্যানেল কোথায় রয়েছে? ভারতের আন্দামান নিকোবর এবং সুমাত্রার মধ্যে। তারপরে কি হচ্ছে ম্যাগিনট লাইন কোথায় রয়েছে? ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। ৩ বিঘা করিডোর কোথায় রয়েছে? ভারত ও বাংলাদেশের মধ্যে। ইংলিশ চ্যানেল কোথায় রয়েছে? ইংল্যান্ড, ফ্রান্সের মধ্যে। মালাক্কা প্রণালী কোথায় রয়েছে? মালয়েশিয়া এবং সুমাত্রা। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা। লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকা। হিউডেনবার্গ জার্মানি, পোল্যান্ডের মধ্যে। ঠিক আছে? এলওসি ভারত এবং পাকিস্তানের কাশ্মীরের মধ্যে। ঠিক আছে? লাইন অফ কন্ট্রোল অর্ডার অফ অর্ডার নাইসে লাইন এটা কোথায় রয়েছে? পূর্ববর্তী পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। তারপরে কি ম্যাগিনট লাইন কোথায় রয়েছে? জার্মান এবং ফ্রান্সের মধ্যে। ২৪তম প্যারালাল এগুলো আসে বারবার। ঠিক আছে? এগুলো আসে কোথায় রয়েছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে কচ্ছের কাছে। ২৮তম প্যারালাল ভারত এবং পাকিস্তানের মধ্যে। ৩৭তম প্যারালাল ভারত এবং মায়ানমারের মধ্যে। ৩৮তম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। ৪৯তম প্যারালাল ঠিক আছে? এটা বৃহত্তম কোথায় রয়েছে? কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ডুরান্ড লাইন ভারত, অধুনা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। ঠিক আছে? বর্তমানে এটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে কিন্তু রয়েছে। হট লাইন যেটা ক্রেমলিন এবং হোয়াইট হাউসের মধ্যে। তারপরে কি ম্যানারহেম লাইন রাশিয়া এবং ফিনল্যান্ড। ডানকান প্যাসেজ সাউথ আন্দামান এবং লিটল আন্দামান। ৮ ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে ময়মো। তারপরে হচ্ছে কি ৯ ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ মিনিকয় এবং লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। ১০ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরের মধ্যে। ঠিক আছে? তারপরে হচ্ছে কি ৭ এল আরব ইরাক এবং ইরানের মধ্যে। এগুলো কিন্তু মনে রেখো এখান থেকে নানান ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোথায় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। যে পশ্চিমবঙ্গের ৩ দিকে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক কিন্তু সীমান্ত রয়েছে। উত্তরে কি রয়েছে? ভুটান, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল এবং পূর্বে রয়েছে কি? বাংলাদেশ। একাধিক রেলওয়ে সদর দপ্তর ভারতে কোথায় রয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি কলকাতা এবং মুম্বাই। ঠিক আছে? নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি পশ্চিমঘাট পর্বতমালা। আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম কিন্তু বৃষ্টিপাত হয়। এই মৌসুমী বায়ু এরপর গোটা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। দেশের পূর্ব অংশে এই মৌসুমী বায়ুর প্রভাবে যথেষ্ট কিন্তু বৃষ্টিপাত হয়। ২০১১ সালে আদমশুমারি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে বেশি লোক শহরে বসবাস করে কোথায়? বলো অপশন অনুযায়ী। সঠিক উত্তর কি হবে? অপশন এ গোয়া। ঠিক আছে? কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি ভাগীরথী নদী। ঠিক আছে?
মানস সরোবর অবস্থিত কোথায়? সঠিক উত্তর কি হবে? অপশন সি, কৈলাস পর্বতশ্রেণীতে। ঠিক আছে। শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কিভাবে বলো, বা কোথায়? সঠিক উত্তর কি হবে? অপশন সি, গ্লাইকোজেন। রক্তে গ্লুকোজের অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধি পেলে ওই কার্বোহাইড্রেট রক্ত থেকে পেশিকোষ ও যকৃৎ কোষে কিন্তু ইনসুলিন হরমোনের প্রভাবে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে পরিণত হয়ে সঞ্চিত হয়। আবার রক্তে গ্লুকোজ নামক কার্বোহাইড্রেটের পরিমাণ কম হলে পেশিকোষ ও যকৃৎ কোষে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকাগন হরমোনের প্রভাবে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে রক্তে গ্লুকোজে কিন্তু ভারসাম্য রক্ষা করে। ভিটামিন ডির অভাবের কি হয়, কোন রোগ হয় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, রিকেটস। ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, দেখো 29 নম্বর প্রশ্ন। ভিটামিন বি 12 এর অবশ্য কি নামে পরিচিত বলো? সঠিক উত্তর কি হবে? উপরে হচ্ছে কোনোটিই নয়। ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। এবং ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি 2 রাসায়নিক নাম হচ্ছে কি? পাইরোফ্লাভিন। আর পাইরোফ্লোভিন। আর হচ্ছে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। ঠিক আছে। দেখো 30 নম্বর প্রশ্ন। কোন ভিটামিন মানবদেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কাজ করে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভিটামিন বি এবং সি উভয়ে। আমাদের শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন ই, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন অর্থাৎ ভিটামিন এ। এরা একটি ইলেকট্রন ত্যাগ করে মুক্তমূলকে হচ্ছে পরিণত হয়। আমাদের শরীর এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলি তৈরি করতে কিন্তু পারে না। তাই ভিটামিন বি 1 মুক্তমূলক হিসেবে কিন্তু কাজ করে না। বুঝতে পেরেছো? এই ছিল আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। কারণ প্র্যাকটিস ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি। শুধু প্রশ্ন আলোচনা করছি না, তার সঙ্গে কিন্তু ডিটেলস এক্সট্রা জিকের যে স্ট্যাটিক জিকের টপিকগুলো কিন্তু এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে। তাই তোমরা কেউ ফাঁকি দিও না। ঠিক আছে? ক্লাসগুলো মন দিয়ে করো। সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।